স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার। আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কি না, পার্টিসিপলকে ডবল পার্টস অফ স্পিচ বলা হয় কেন? পার্টিসিপলকে ডবল পার্টস অফ স্পিচ বলা হয় কেন? আমি তোমাদের সামনে প্রমাণ করে দিচ্ছি কেন পার্টিসিপলকে ডবল পার্টস অফ স্পিচ বলা হয়। দেখতে থাকো। দেখো, পার্টিসিপল PARTICIPL, পার্টিসিপল আমি এর পূর্বে তোমাদেরকে আমি বানানটা বলে দিয়েছিলাম যে পার্টিসিপল বানানটা কেমনভাবে হবে, এবং আমি আজকেও দেখিয়ে দিয়েছি পার্টিসিপল বানানটা কেমনভাবে হবে। এরপর দেখো, পার্টিসিপলের বাংলা অর্থটা তোমরা জানো, তবু একবার আমি লিখে দিচ্ছি, তোমরা জাস্ট লক্ষ্য করতে থাকো। এই পার্টিসিপলকে তোমরা বলতে পারো ক্রিয়াবাচক। দেখে নাও, ক্রিয়াবাচক বিশেষ্য। পার্টিসিপলকে তোমরা বলতে পারো ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে দেখে নাও, ক্রিয়াবাচক বিশেষ্য অর্থাৎ ভাব বা দেখতে ভাব বা ক্রিয়াপদের মতো, কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভ বা বিশেষণের মতো। নিশ্চয় বুঝতে পারলে? তাহলে কি হলো? ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে আমরা পার্টিসিপলকে কি বলবো না, ক্রিয়াবাচক বিশেষ্য। এরপরে এই পার্টিসিপলের যে তিনটা ভাগ রয়েছে, যেটা আমি ইতিপূর্বে আলোচনা করেছি, আমি আগের ভিডিওতে যেটা তোমাদের সামনে আলাপ আলোচনা করেছিলাম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো এই প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল, এই তিনটেই যে পার্টিসিপল যে ডবল স্পিচের কাজ করছে, একে ডবল পার্টস অফ স্পিচ বলা হচ্ছে। জাস্ট আমি সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করছে। দেখে নাও। তাহলে এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হলো প্রেজেন্ট পার্টিসিপল। এরপর আমি দু নম্বর ভাগ করব পাস্ট পার্টিসিপল, আর তিন নম্বর ভাগে আমি করব পারফেক্ট পার্টিসিপল। দেখে নাও, আমি এক নম্বর ভাগ কি করলাম, এই পার্টিসিপলকে আমি এক নম্বর ভাগে কি করলাম, এই পার্টিসিপলকে দেখে নাও, এই পার্টিসিপলকে আমি এক নম্বর ভাগে করলাম প্রেজেন্ট পার্টিসিপল, দু নম্বর ভাগে করলাম পাস্ট পার্টিসিপল এবং তিন নম্বর ভাগে করলাম পারফেক্ট পার্টিসিপল। নিশ্চয়ই বুঝতে পারলে? এরপর দেখো, এই যে প্রেজেন্ট পার্টিসিপল যে কিভাবে ডবল পার্টস অফ স্পিচের কাজ করছে আমি দেখিয়ে দিচ্ছি। পাস্ট পার্টিসিপল কিভাবে ডবল পার্টস অফ স্পিচের কাজ করছে আমি দেখিয়ে দিচ্ছি, এবং পারফেক্ট পার্টিসিপল কিভাবে ডবল পার্টস অফ স্পিচের কাজ করছে আমি সেটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এবং প্রমাণ করে দিচ্ছি। তোমরা জাস্ট ভিডিওটি লক্ষ্য করতে থাকো। দেখো, প্রেজেন্ট পার্টিসিপলের সূত্রটা আমি দেখাচ্ছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করে নাও। আমি এই প্রেজেন্ট পার্টিসিপলের একটা সূত্র দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। দেখে নাও, এই প্রেজেন্ট পার্টিসিপলের সূত্র হলো, দেখো প্রেজেন্ট পার্টিসিপলের সূত্র কি না, আমি বলবো ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। দেখে নাও, ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপলের সূত্র, ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। এরপর দেখো উদাহরণটা দেখো, তাহলে বুঝতে পারবে। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে এবং তারপর নাউন থাকছে। তাহলে দেখে নাও, তাহলে আমি ধরো দিলাম ফ্লাই, FLY, তার সঙ্গে আমি আইএনজি যোগ করলাম, আইএনজি কি হলো ফ্লাইং, তার সঙ্গে আমি যোগ করলাম BIRD বার্ড, অর্থাৎ একটা নাউন যোগ করলাম। দেখে নাও, তাহলে কি হলো, তাহলে আমি করলাম ফ্লাই প্লাস আইএনজি প্লাস বার্ড অর্থাৎ নাউন। তাহলে আমি কি করলাম, ফ্লাইং FLYING, ফ্লাইং বার্ড, BIRD বার্ড, ফ্লাইং বার্ড মানে কি হলো, উড়ন্ত পাখি, অর্থাৎ যে পাখিটা উড়ছে, উড়ন্ত পাখি, ফ্লাইং বার্ড। দেখে নাও, FLYING ফ্লাইং, BIRD বার্ড, ফ্লাইং বার্ড অর্থাৎ উড়ন্ত পাখি, অর্থাৎ যে পাখিটা উড়ছে তাকে বলা হচ্ছে ফ্লাইং বার্ড। তাহলে ফ্লাইং বার্ডটাকে আমি কিভাবে করলাম দেখে নাও, ভার্বে ভাব লিখেছি, তার সঙ্গে আইএনজি যোগ করেছি এবং নাউন আছে তারপর। সুতরাং ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন সমানে তুমি তোমরা বলতে পারো প্রেজেন্ট পার্টিসিপল। এবং এই প্রেজেন্ট পার্টিসিপল এটা একটা এক ধরনের কাইন্ড অফ ফর্মুলা, কাইন্ড অফ রুল, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের সূত্র যে ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন এই তিনটা অংশ জুড়ে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল গঠন করতে পারি। এরপর দেখো ফ্লাইং বার্ড, পাখিটা কেমন না, ফ্লাইং বার্ড উড়ন্ত পাখি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কে হলো, তাহলে দেখো বার্ডকে কে কোয়ালিফাই করলো, ফ্লাইং শব্দটা। তাহলে ফ্লাইং বার্ড অর্থাৎ বার্ড কেমন না, ফ্লাইং অর্থাৎ উড়ছে। তাহলে ফ্লাইং শব্দটা কি হলো, নিশ্চয়ই বুঝতে পারলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পারলে? তাহলে দেখো বার্ড, এই বার্ডটা কি বলো, এই বার্ডটা হচ্ছে নাউন, এই যেখানে লেখা আছে নাউন।
তাহলে বার্ডটা নাউন, নাউনের কাজ করছে কে ফ্লাইং, অর্থাৎ বার্ড সম্পর্কে কে পরিচয় প্রদান করছে না ফ্লাইং শব্দটি প্রদান করছে। তাহলে কি হলো ফ্লাইংটা, ফ্লাইংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল কাকে, এবং এই দেখো বার্ড নামক নাউনটিকে কোয়ালিফাই করেছে বা মডিফাই করেছে ফ্লাইং শব্দটি, এই বার্ড নামক নাউন বা এই বার্ড নামক নাউনটিকে ফ্লাইং শব্দটি কি করেছে মডিফাই করেছে, অর্থাৎ তাকে বিশেষিত করেছে, অর্থাৎ তার সম্পর্কে কিছু কথা প্রকাশ করেছে। সুতরাং এখানে এই যে ফ্লাইং শব্দটি এটি হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল এবং বার্ড নামক নাউনটিকে সে কি করেছে না মডিফাই করেছে। অর্থাৎ এইভাবে কিন্তু তোমরা এইভাবে তাহলে দেখে নাও, তাহলে এই যে ফ্লাইং শব্দটি ফ্লাই প্লাস আইএনজি বার্ড, ফ্লাইং বার্ড উড়ন্ত পাখি, তাহলে দেখে নাও প্রেজেন্ট পার্টিসিপল কিসের কাজ করলো, যখন আমি বললাম ফ্লাইং, এই ফ্লাইংটা কি হয়ে গেল না পার্টিসিপল, কিন্তু যখন নাউনটা এই যে ফ্লাইং এর সঙ্গে বার্ডটা যুক্ত হয়ে গেল তখন কি হলো না কি ফ্লাইং শব্দটি কি করছে না দেখতে ভার্বের মতো, ফ্লাই শব্দটি দেখে নাও এই যে ভার্ব ফ্লাই FLY ফ্লাই শব্দটি রয়েছে এটি ভার্ব, কিন্তু তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেল, অর্থাৎ আইএনজি আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে আইএনজি, এই আইএনজি কি হিসেবে ব্যবহৃত আমি তোমাদেরকে বলেছিলাম সাফিক্স SUFFIX সাফিক্স হিসেবে একটা শব্দের সঙ্গে ব্যবহার করা হয় ফ্লাইং, তাহলে ফ্লাই FLY ফ্লাইয়ের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেল, অর্থাৎ সাফিক্স যুক্ত করে আমি কি করলাম ফ্লাইং করে দিলাম, তাহলে ফ্লাইং হয়ে গেল। তাহলে ফ্লাইং বার্ড উড়ন্ত পাখি, তাহলে দেখো এখানে ফ্লাই শব্দটা মূলত ভার্ব কিন্তু তার সঙ্গে আইএনজি যুক্ত করে এখানে ফ্লাইং শব্দটা কি করছে অ্যাডজেক্টিভের কাজ করছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল কি হয়ে গেল না প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ দেখতে ভার্বের মতো কিন্তু কাজ করলো কিসের কাজ করলো অ্যাডজেক্টিভের। সুতরাং প্রমাণিত যে প্রেজেন্ট পার্টিসিপল কি হলো না প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ দেখতে ভার্বের মতো হলেও বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে কিন্তু অ্যাডজেক্টিভ বা বিশেষণের মতো কাজ করে। নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর দেখো আমি 2 নম্বরে দেখাচ্ছি পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল দেখো, পাস্ট পার্টিসিপলে একটা সূত্র আছে, আমি সেই সূত্রটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পাস্ট পার্টিসিপলের সূত্রটা কেমন হবে, দেখে নাও। এরপরে আমি এলাম পাস্ট পার্টিসিপল, তাহলে পাস্ট পার্টিসিপলের সূত্রটা দেখে নাও। আমি কি করব ভার্ব প্লাস ডি কমা ইডি কমা টি কমা এন কমা ইএন প্লাস নাউন দেখে নাও, ভার্ব প্লাস ডি কমা ইডি কমা টি কমা এন কমা ইএন প্লাস নাউন, অর্থাৎ এই সূত্রটি প্রথমে ভার্ব বসাবো, তারপর ভার্বের সঙ্গে হলে ডি যোগ করব অথবা ইডি যোগ করব অথবা টি যোগ করব অথবা এন যোগ করব অথবা ইএন যোগ করব এবং তারপর সে একটি নাউন যোগ করব। তাহলে এখানে কি হলো না এখানে হয়ে গেল, দেখো আমি ভার্ব একটা বসালাম, যেমন ধরো আমি একটা ভার্ব বসালাম ব্রেক, BREAK ব্রেক, তাহলে এবার ব্রেক বসালাম, তাহলে এর যদি ডি অথবা ইডি এর মধ্যে কোনো একটা বসবে, তাহলে ব্রেককে আমি কি করলাম না ব্রেকের সঙ্গে ইএন যোগ করলাম, তাহলে ব্রেকেন হবে না ইএন যোগ করলাম প্লাস আমি দিয়ে দিলাম GLASS গ্লাস, তাহলে গ্লাসটা কি হয়ে গেল বলো নাউন হয়ে গেল। তাহলে দেখে নাও এখানে কি হলো ব্রেকটা হচ্ছে মূল শব্দ, মূল ভার্ব বা ক্রিয়াপদ, তাহলে মূল ভার্ব বা ক্রিয়াপদটাকে আমি একটু চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব দেখো আমি ইএন করব, যেহেতু আমার কি বলেছে পাস্ট পার্টিসিপল যদি পাস্টে নিয়ে যাব তাহলে ব্রোক হয়ে যাবে BROKE, তাহলে ব্রেকটা কি হবে না ব্রেক দেখে নাও BREAK ব্রেক, এটা মূল শব্দ, ব্রেকটা হলো মূল ভার্ব, তাহলে ব্রেকটাকে আমি কি করব না ব্রেকটাকে আমি পাস্টে নিয়ে যাব পাস্টে, তাহলে ব্রেককে পাস্টে নিয়ে গেলে কি হবে BROKE ব্রোক, তার সঙ্গে কি যোগ করব এন যোগ করে দেবো, তাহলে ব্রোকেন হয়ে গেল। তাহলে এখানে আমি মুছে দিলাম BROKEN ব্রোকেন, অর্থাৎ আচ্ছা সরি, তাহলে BROKE ব্রোক প্লাস এন করলাম, ব্রোক প্লাস এন প্লাস গ্লাস, তাহলে কি হলো ব্রোকেন BROKEN ব্রোকেন GLASS গ্লাস, ব্রোকেন গ্লাস অর্থাৎ ভাঙা গ্লাস। তাহলে গ্লাসটা কেমন, গ্লাসটা একটা পরিচয় প্রদান করছে, গ্লাসটা কেমন দেখো, গ্লাসটা হচ্ছে BROKEN ব্রোকেন গ্লাস, অর্থাৎ গ্লাসটা ভাঙা, অর্থাৎ অলরেডি দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন, ইতিমধ্যেই কিন্তু গ্লাসটা ভেঙে গেছে। তাহলে কি হলো না BROKE সঙ্গে BROKE ব্রোকটা হচ্ছে মূল ভাব, তার সঙ্গে আমি এন যোগ করলাম এবং তার সঙ্গে গ্লাস নামে একটা আমি নাউন যোগ করলাম, গ্লাসটা কি হলো নাউন। তাহলে আমি প্রথমে BROKE ব্রোক করলাম, অর্থাৎ ব্রেক ভার্বকে BREAK ব্রেক ভার্বটাকে যদি পাস্ট টেন্সে নিয়ে যাও তাহলে কি হবে বলো না ব্রেক ভার্বটাকে যদি পাস্ট টেন্সে নিয়ে যাও তাহলে হয়ে যাবে কি না ব্রোক হয়ে যাবে। তাহলে ব্রোককে যদি এরপর পাস্ট পার্টিসিপল করা হয় অর্থাৎ VPP বা থার্ড ফর্ম অফ দি ভার্বে রূপান্তর করা হয় তাহলে কি হবে বলো, তাহলে দেখো ব্রেক ব্রোকেন অর্থাৎ BROKE তার সঙ্গে এন যুক্ত হয়ে গেল, তাহলে কি হয়ে গেল থার্ড ফর্ম অফ দি ভার্ব বা VPP রূপ হয়ে গেল, ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 হয়ে গেল, তার সঙ্গে আমি কি যোগ করছি গ্লাসটা কি নাউন,
তাহলে একসঙ্গে কি হয়ে গেল, ব্রোকেন গ্লাস, অর্থাৎ গ্লাসটি ভাঙা, অর্থাৎ দ্য গ্লাস দ্যাট হ্যাজ বিন অলরেডি ব্রোকেন, দ্যাট হ্যাজ অলরেডি বিন ব্রোকেন, অর্থাৎ সেই গ্লাসটা যেটা ইতিমধ্যে ভেঙে গেছে। সুতরাং এই গ্লাসটা কেমন পরিচয় প্রদান করছে না, গ্লাসটি কেমন না ব্রোকেন, অর্থাৎ ভাঙা। এক্ষেত্রেও কিন্তু দেখো এটা ব্রোক, তার সঙ্গে এন যোগ করা হয়েছে, তার সঙ্গে নাউন যোগ করা হয়েছে, অর্থাৎ এখানে ব্রোক ভাবটির সঙ্গে এন যোগ করে এই ব্রোক ভাবটি কি করছে না, ব্রোক ভাবটি কিন্তু শুধুমাত্র ভার্ব হিসেবে কাজ করেনি, দেখতে ভার্বের মতো লাগলেও ভাবটি কি করছে, যেহেতু নাউনের পরিচয় প্রদান করছে, সুতরাং কিসের নাউন বা প্রোনাউনের যে পরিচয় প্রদান করে তাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়। সুতরাং অ্যাডজেক্টিভই নাউন বা প্রোনাউনের পরিচয় প্রদান করে। সুতরাং যেহেতু এখানে ব্রোকেন শব্দটি দ্বারা নাউনের অর্থকে প্রকাশ করা হচ্ছে, যেহেতু এখানে এই ব্রোকেন শব্দটি দ্বারা নাউনের অর্থকে প্রমাণ করা হচ্ছে বা প্রকাশ করা হচ্ছে, সুতরাং এখানে ব্রোকেন শব্দটি কি হয়ে গেল না, এখানে ব্রোকেন শব্দটি দেখতে ভার্বের মতো হলেও কাজ করলো কি না, কাজ করলো অ্যাডজেক্টিভের। সুতরাং আমি প্রমাণ করে দিলাম যে পাস্ট পার্টিসিপলও কিন্তু দেখতে ভার্বের মতো হলেও কি করে, অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে ভার্বের মতো কাজ করছে, ভার্ব থেকে সৃষ্ট, কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ যেন এই পাস্ট পার্টিসিপলের মধ্যে দুটো শব্দের দুটো পার্শ্ব স্পিচের অর্থ যেন বর্তমান থাকছে, কি সেটা না, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আবার প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যেও যেন পার্শ্ব স্পিচের অর্থ বজায় থাকছে, কি না, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। সুতরাং প্রেজেন্ট পার্টিসিপেলও কি করছে না, দেখতে ভার্বের মতো হলেও কাজ করছে পার্টিসিপেলের। সুতরাং প্রেজেন্ট পার্টিসিপেল কি হচ্ছে, দেখতে ভার্বের মতো হলেও কাজ করছে অ্যাডজেক্টিভের। সুতরাং ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয় ধর্ম বর্তমান থাকছে। আবার পাস্ট পার্টিসিপেলে কি হচ্ছে না, দেখতে ভার্বের মতো হলেও কি করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। সুতরাং পাস্ট পার্টিসিপেলের মধ্যেও ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয় ধর্ম বর্তমান থাকছে। এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি পারফেক্ট পার্টিসিপেল, যে পারফেক্ট পার্টিসিপেল কিভাবে ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয় ধর্ম, অর্থাৎ ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয় ধর্মকে প্রকাশ করছে, সেটা আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো এরপরে দেখো পারফেক্ট পার্টিসিপেল। তাহলে পারফেক্ট পার্টিসিপেলের উদাহরণটা আমরা কিভাবে দেবো দেখে নাও, ভালো করে একটু দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। দেখো পারফেক্ট পার্টিসিপেল কিভাবে হচ্ছে, দেখো এই পারফেক্ট পার্টিসিপেল আমি সূত্রে বলে দিয়েছিলাম যে তোমাদের পারফেক্ট পার্টিসিপেলের সূত্র কি হবে। আমি বলেছিলাম হ্যাভিং প্লাস V3 প্লাস ডট ডট কমা। দেখে নাও, হ্যাভিং প্লাস V3 প্লাস ডট ডট কমা, হ্যাভিং প্লাস V3 প্লাস ডট ডট কমা, এটা কমা দিয়েছি আমি, হ্যাভিং প্লাস V3 প্লাস ডট ডট কমা। তাহলে প্রথমে হ্যাভিং যোগ করব, তারপর V3 যোগ করব, তারপরে বাক্যের যে অংশটা পড়ে রইল, প্রথম বাক্যের যে অংশটা পড়ে রইল, সেই অংশটাকে আমি কি করেছি, সেই অংশটাকে আমি এই যে ডট ডট দিয়েছি, অর্থাৎ বাক্যের বাদবাকি যে পড়ে থাকা অংশটা, সেই অংশটাকে আমি ডট ডটের মাধ্যমে প্রকাশ করেছি এবং তারপর একটা কমা দিয়েছি, এবং তারপর আমি সেকেন্ড সেন্টেন্স শুরু করবো। উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবে। জাস্ট এই সূত্রটা শিখে রাখো। এই সূত্রটা কি না, হ্যাভিং প্লাস V3 প্লাস ডট ডট কমা, হ্যাভিং প্লাস V3 প্লাস ডট ডট কমা। এটা কিভাবে হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হ্যাভিং, একটা উদাহরণ দিচ্ছি, দেখো হ্যাভিং read the book, comma, Ram went home. Having read the book, Ram went home. Full stop. দেখে নাও, তাহলে কি হলো, আমি কি বললাম, হ্যাভিং প্লাস V3 প্লাস ডট ডট। তার ডট ডট মানে কি, দেখো এখানে হ্যাভিং পেয়েছি, এখানে রেড V3 পেয়েছি, আর যে দা বুক হলো কি না, এই যে ডট ডট অংশ, এখানে আমি ডট ডট দিয়েছি, ডট ডট, এই ডট ডটে কি রইলো, দা বুক, তারপর কমা বসিয়েছি, তারপর রাম ওয়েন্ট হোম। অর্থাৎ দেখে নাও, এটা একটা সেন্টেন্স, এই যে দেখো এখান থেকে এতটা পর্যন্ত, কমার আগে পর্যন্ত এটা একটা সেন্টেন্স, আবার এখান থেকে এতটা পর্যন্ত একটা সেন্টেন্স। অর্থাৎ এই যে পারফেক্ট পার্টিসিপল, এই পারফেক্ট পার্টিসিপলের মধ্যে দুটো সেন্টেন্স বা বাক্যের ধর্ম বর্তমান থাকে, একটা প্রথম সেন্টেন্স এবং আরেকটা দ্বিতীয় সেন্টেন্স। কিভাবে হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে কি হলো, হ্যাভিং রেড দ্য বুক, বইটি পড়ে রাম ওয়েন্ট হোম, রাম বাড়িতে গিয়েছিল। তাহলে দেখো, তাহলে এই যে হ্যাভিং, অর্থাৎ হ্যাভিং প্লাস V3, অর্থাৎ রেড, অর্থাৎ রিড, এই যে V3 বা VPP বলতে পারো, V ফুল স্টপ P, VPP বা V3 বলতে পারো। তাহলে হ্যাভিং রেড দ্য বুক, বইটি পড়ে রাম ওয়েন্ট হোম, রাম বাড়ি গিয়েছিল। তাহলে দেখো এখানে এই যে দেখো রামটা কি বলো, রামটা হচ্ছে নাউন, নিশ্চয় তোমরা বুঝতে পারলে। এই রামটা কি বলো, রামটা হচ্ছে নাউন বা বিশেষ্য। তাহলে এরপর দেখো হ্যাভিং রেড দ্য বুক, অর্থাৎ বইটি পড়ে, তাহলে কে বইটা পড়েছে বলো, হ্যাভিং রেড দ্য বুক, বইটি পড়ে রাম বাড়ি গিয়েছিল। তাহলে বইটি কে পড়ে বাড়ি গিয়েছিল,
হ্যাভিং রেড দ্য বুক, দেখে নাও তাহলে এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, দেখে নাও এখানে কিন্তু যখন এই রাম নাউন দিয়ে প্রশ্ন করবে তখন কিন্তু শুধু হ্যাভিং রেডটাকে ধরবে না, এই গোটা বাক্যটাকে ধরবে। কি সূত্রে লিখেছি? হ্যাভিং প্লাস V3 প্লাস ডট ডট, অর্থাৎ এই হ্যাভিং রেড দ্য বুক এই গোটা অংশটিকে ধরে নিতে হবে, বুঝে নাও। হ্যাভিং রেড দ্য বুক এই গোটা অংশটিকে ধরতে হবে। হ্যাভিং রেড দ্য বুক কমা হ্যাভিং রেড দ্য বুকের পরে কমা দিবে, কমার পরে রাম ওয়েন্ট হোম, তাহলে রাম বাড়ি গিয়েছিল, বইটি পড়ে রাম বাড়ি গিয়েছিল। তাহলে এই যে কে বাড়ি গিয়েছিল? রাম। তাহলে হ্যাভিং রেড দ্য বুক অর্থাৎ বই পড়ার কাজটা কে করেছিল? রাম নামে ব্যক্তি করেছিল। তাহলে বই পড়ার কাজটার সঙ্গে রামের একটা সম্পর্ক রয়েছে, কারণ যেহেতু রামই বইটি পড়েছিল, সুতরাং রামের সঙ্গে ওই অংশটি অর্থাৎ বাক্যের প্রথম অংশটি হ্যাভিং রেড দ্য বুক এর সম্পূর্ণ অংশটা কার সঙ্গে জড়িত? রামের সঙ্গে জড়িত। আর রাম কি বলো? রাম নাউন। তাহলে নাউনের যে কাজটা করছে, সে কি হয়? নাউনের যে কাজ করে সে কে? অ্যাডজেক্টিভ। কিন্তু একটা কথা মাথায় রাখবে, তাই এটাকে বলা হচ্ছে কি না, এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর দেখো এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু শুধু অ্যাডজেক্টিভ বললে হবে না, এটাকে কি বলতে হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে হবে, PHRAC, এটাকে বলতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ কি? কারণ সমগ্র অংশটা প্রকাশ পাচ্ছে। কারণ হ্যাভিং একটা অংশ, রেড একটা অংশ, দা একটা অংশ, বুক একটা অংশ, চারটা অংশ মিলে একটা অর্থকে প্রকাশ করছে। তার জন্য সবসময় মাথায় রাখবে যে এই যে পারফেক্ট পার্টিসিপেল, এই পারফেক্ট পার্টিসিপেলে যখন নাউন বা প্রনাউনকে মডিফাই করা হয়, বিশেষিত করা হয়, তখন তার পূর্বের অংশ এই অংশটিকে পার্টিসিপেল ফ্রেজ নামে পরিচয় প্রদান করা হয়। পার্টিসিপেল ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ, একটু ভুল বলেছি, ডোন্ট মাইন্ড, একটু ভুল বলা হয়ে গেছে। এটাকে বলা হয় কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন বলা হয়েছে? কারণ রামের কাজটা করছে এটা। তাহলে হ্যাভিং রেড দ্য বুক বই পড়ার কাজটা কে করেছে? না রাম নামে ব্যক্তি করেছে। সুতরাং রামের এটা কাজ করার অংশটাকে বোঝানো হচ্ছে। সুতরাং হ্যাভিং রেড দ্য বুক এই যে পুরো অংশটি, এটি কিন্তু এখানে যেহেতু রাম নামক নাউনকে কোয়ালিফাই করছে, বিশেষিত করছে, সুতরাং এখানে রাম নামক ব্যক্তির কাজটা এখানে এই কাজটা করা হচ্ছে রাম নামক ব্যক্তির দ্বারা। সুতরাং এই রাম নামক ব্যক্তির দ্বারা যেহেতু এই কাজটি করা হচ্ছে, সুতরাং এই পুরো অংশটিকে বলা হচ্ছে কি না, এটাকে বলা হচ্ছে রামের যে কাজটাকে প্রকাশ করছে সেই অংশটা কি না, রামের কাজ করার যে অংশটা রাম, এই সমগ্র অংশটা কে করছে না, রাম নিজে করছে, কর্তা নিজে করছে। সুতরাং তার সমগ্র অংশটাকে বিচার করলে এটাকে বলা হবে, যেহেতু নাউনকে কোয়ালিফাই করা হচ্ছে, রাম নামক নাউনকে কোয়ালিফাই করা হচ্ছে, বিশেষিত করা হচ্ছে, সুতরাং এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সুতরাং এটা কি করছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ করছে। তাহলে দেখতে ভার্বের মতো হলেও কি হচ্ছে না, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হচ্ছে। তাহলে তোমরা কি বুঝতে পারলে যে প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কি হচ্ছে বলো না? প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে দেখে নাও, প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কি হচ্ছে না, ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। পাস্ট পার্টিসিপেলে কি হচ্ছে বলো? পাস্ট পার্টিসিপেলে কি হচ্ছে না, ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আর পারফেক্ট পার্টিসিপেলে কি হচ্ছে বলো? পারফেক্ট পার্টিসিপেলে ভার্ব কি করছে না, ভার্ব অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো কাজ করছে। অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো কাজ করছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে আমি তোমাদের কি বললাম যে প্রেজেন্ট পার্টিসিপেল ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, আবার পাস্ট পার্টিসিপেলও ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আর পারফেক্ট পার্টিসিপেলে কিন্তু ভার্ব কি করছে না, ভার্ব অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো কাজ করছে। নিশ্চয়ই বুঝতে পারলে যে এই যে পারফেক্ট পার্টিসিপেলে কিন্তু ভার্ব অর্থাৎ ক্রিয়াবাচক বিশেষ্য দেখতে ভার্বের মতো হলেও কাজ করছে, কিন্তু শুধুমাত্র অ্যাডজেক্টিভ নয়, অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো কাজ করছে। তাহলে পার্থক্য শুধু একটাই। শুধু আরেকবার আমি তোমাদেরকে রিপিট করে দিচ্ছি, তোমরা ভালোভাবে জিনিসটা বুঝে নাও, না হলে হয়তো ভুল হয়ে যেতে পারে। 1 নাম্বার প্রেজেন্ট পার্টিসিপেলে ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করে, পাস্ট পার্টিসিপেলে ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আর পারফেক্ট পার্টিসিপেলে ভার্ব অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো কাজ করে। নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি। এরপর দেখো এই পারফেক্ট পার্টিসিপেল সম্পর্কে তোমাদেরকে আরেকটা আমি তথ্য প্রদান করে দিই, তথ্য আমি একটা দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে পারফেক্ট পার্টিসিপেল ব্যাপারটা কি। দেখো এই যে পারফেক্ট পার্টিসিপেল, এই পারফেক্ট পার্টিসিপেলে দুটো অংশ থাকে। পারফেক্ট পার্টিসিপেলে কি হবে বলতো না, সেন্টেন্সের মধ্যে এই যে সেন্টেন্স বা বাক্যের মধ্যে দুটো অংশ থাকে। কি বলতো, যেমন ধরো ওই উদাহরণটা দিলাম, তাহলে
having read the book, comma, Ram went home. Having read the book, Ram went home. Full stop. দেখো তাহলে এখানে এই যে having read the book এটা একটা বাক্যের অংশ, আবার Ram went home এটা একটা বাক্যের অংশ। তাহলে বাক্যটা যদি আমি ভেঙে দিই, এই বাক্যটা ভেঙে দিলে কি হবে দেখে নাও। Ram had read the book, full stop। তারপরে কি হবে, he went home। দেখে নাও, একটা কথা মাথায় রাখবে সবসময়, এই যে বাক্যের মধ্যে এই যে দুটো বাক্য আমি ভেঙে দিলাম, দেখো এই যে হ্যাভিং রেড দ্য বুক কমা রাম ওয়েন্ট হোম, তাহলে এটাকে ভাঙলে কি হবে না, আমি ভাঙবো এইভাবে, রাম হ্যাড রেড দ্য বুক, যেহেতু এটা এখানে ওয়েন্ট পাস্ট টেন্সে দিয়ে আছে, তাহলে হ্যাভ ভার্বকে এই যে হ্যাড করেছি, হ্যাভ ভার্বকে হ্যাভ ভার্বকে আমি হ্যাডে রূপান্তরিত করেছি। আর যদি পার্টিসিপেল করতে জানো, পার্টিসিপেল সবসময় কি করতে হয় না, পার্টিসিপেল এখানে প্রেজেন্ট পার্টিসিপেলের মতো ভি প্লাস আইএনজি রূপ করতে হয়। তাই এই হ্যাডকে যদি প্রেজেন্টে করা হয় তাহলে কি হবে, হ্যাভ হবে। তাহলে হ্যাভের সঙ্গে কি হবে বলো, এইচ এ ভি, এরপরে ইটা হবে না, একটা ই হলে বাদ যায়, এইচ এ ভি আই এনজি হয়ে গেল। একটা কথা মাথায় রাখবে, আইএনজি যোগ করার সময়, আইএনজি এই সাবজেক্টটি যোগ করার সময় দেখে নাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে যদি দুটো ই থাকে, দেখে নাও, যদি একটা ই থাকে তাহলে কিন্তু বাদ যায়, আর যদি দুটো ই থাকে তাহলে কিন্তু বাদ যায় না। মাথায় রাখবে, একটা ই থাকলে বাদ যাবে, আর দুটো ই থাকলে কিন্তু বাদ যাবে না। যেমন ধরো এইচ এ ভি হ্যাভ, দেখো এইচ এ ভি হ্যাভ, তাহলে হ্যাভের মধ্যে একটা ই, তাহলে আমি হ্যাভিং করলাম, কি করলাম, এইচ এ ভি আই এন জি, তাহলে কি হলো, ইটা বাদ চলে গেল। আবার ধরো এগ্রি, এ জি আর ডবল ই, এগ্রি, তাহলে এগ্রিটার মধ্যে দেখো এই একটা ই, দুটো ই আছে, তাহলে কি হবে, এগ্রিং, তাহলে এ জি আর ডবল ই আই এন জি, এগ্রিং হয়ে যাবে। অর্থাৎ ডবল ই যদি থাকে তাহলে সেটা থাকবে, অর্থাৎ বাদ যাবে না, আর যদি একটা ই থাকে সেটা কিন্তু বাদ চলে যাবে। অর্থাৎ একটা ওয়ার্ড বা শব্দের মধ্যে, ভার্ব বা ক্রিয়াপদের মধ্যে যখন একটা ই থাকে, আইএনজি যোগ করার সময় একটা ই থাকলে সেটা কিন্তু ইটা উঠে গিয়ে আইএনজি যোগ হবে। কিন্তু একটা ভার্ব বা ক্রিয়াপদের সময় যদি দুটো ই থাকে তাহলে দুটো ই কিন্তু উঠবে না, দুটো ই থাকবে প্লাস আইএনজি যোগ হয়ে যাবে। নিশ্চয় একটা তোমরা ইনফরমেশন পেলে। তাহলে দেখো এখানে আমি আবার ফিরে আসছি মূল বিষয়ে। তাহলে হ্যাভিং রেড দ্য বুক রাম ওয়েন্ট হোম, বইটি পড়িয়ে রাম বাড়িতে গিয়েছিল। তাহলে বাক্যটাকে আমি দুটো অংশে বিভক্ত যদি করি তাহলে কি হবে, রাম হ্যাড রেড দ্য বুক একটা অংশ হয়ে গেল, আবার হি ওয়েন্ট হোম এই একটা অংশ হয়ে, দুটো অংশ হয়ে গেল। আর এই হ্যাডকে কি করলাম না, হ্যাডকে আমি ব্যবহার করেছি, কারণ হ্যাডের প্রেজেন্ট ফর্ম হলো কি না হ্যাভ বা হ্যাজ। তাহলে হ্যাভকে কি করলাম না, এইচ এ ভি আই এন জি হ্যাভিং এ রূপান্তরিত করে দিলাম, সেটাই আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি। হ্যাভিং অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেলের মতোই ব্যবহার করা হয়েছে, হ্যাভিংটা হ্যাভ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে গঠন করা হয়েছে। এবং এখানে রেডটা কি না, রেডটা হলো ভি3, তোমরা ভালো করে জানো ভার্বের পাস্ট পার্টিসিপেল, রিড রেড, হ্যাভিং এর পরে ভি3 বসে, নিশ্চয়ই তোমরা জানো। তাহলে দেখো এই বাক্যটাকে আমি দুটো অংশে বিভক্ত করলাম, রাম হ্যাড রেড দ্য বুক আর হি ওয়েন্ট হোম। একটা কথা মাথায় রাখবে, এই যে দুটো বাক্যে আমি তোমাদেরকে বাক্যটাকে বিভক্ত করে দেখালাম, দুটো বাক্যের মধ্যে যে বাক্যটা প্রথমে সম্পন্ন হবে, দুটো বাক্যর মধ্যে যে বাক্যটা প্রথমে সম্পন্ন হবে সেটাই হবে কি বলতো, সেটা হবে পারফেক্ট পার্টিসিপল, আর দ্বিতীয় বাক্যটা সাধারণ হয়ে রয়ে যাবে। দেখে নাও কি হলো, দেখে নাও এখানে কি বলেছি, হ্যাভিং রেড দ্য বুক, তাহলে প্রথমে বইটা পড়া হয়েছে, হ্যাভিং রেড দ্য বুক রাম ওয়েন্ট হোম, তাহলে রাম কখন বাড়ি গেল বলো, আগে নিশ্চয়ই বইটা পড়া হয়ে গেছে, তারপরে রাম বাড়ি গেছে, তাই তো। তাহলে দুটো বাক্য, তাহলে দুটো বাক্যের মধ্যে কি হলো না, যে বাক্যের কাজটা অর্থাৎ যে বাক্যের ভার্ব বা ক্রিয়াপদ আগে কমপ্লিটেড হবে, আগে সম্পূর্ণ হবে, অর্থাৎ সেই ভার্ব বা ক্রিয়াপদটা কমপ্লিটেড অর্থাৎ সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় বাক্য শুরু হয়। অর্থাৎ যেখানে এই দুটো বাক্যের মধ্যে যখন প্রথম বাক্যটা সম্পূর্ণ হবে তারপর দ্বিতীয় বাক্য শুরু হবে। অর্থাৎ প্রথমটা যেন কজ এবং তারপরটা যেন এফেক্ট। নিশ্চয়ই বুঝতে পারলে, প্রথমটা যেন কজ, অর্থাৎ এই অংশটাকে যেন আমি কজ বলবো, হ্যাভিং রেড দ্য বুক, অর্থাৎ আগে বই পড়ার কাজটা হয়ে গেছে, তাই এটা কজ বা কারণ হিসেবে উল্লেখ করলাম। তার ফলে কি হলো না, রাম ওয়েন্ট হোম, রাম বাড়ি গিয়েছিল, তাহলে বইটা পড়া হয়েছিল,
তারপর রামবাড়ি গিয়েছিল, তাহলে আমি হ্যাভিং রেড দ্য বুকটাকে আমি বলতে পারি কজ, এবং তারপর রাম ওয়েন্ট হোমটাকে বলতে পারি এফেক্ট। অর্থাৎ এই কজটার এফেক্টই রাম ওয়েন্ট হোম। কারণ হয়তো এমনটা তো ঠিক, যদি বইটা পড়া না হতো তাহলে রামবাড়ি যেত না, তাহলে বইটা পড়া হয়ে গেছে বলেই রামবাড়ি গেছে। সুতরাং কি হলো না, আমি হ্যাভিং রেড দ্য বুক এটাকে আমি অবশ্যই বলতে পারি কজ মানে কারণ, এবং তার ফল কি হলো না, রাম ওয়েন্ট হোম রামবাড়ি গিয়েছিল। সুতরাং হ্যাভিং রেড দ্য বুকটাকে আমি বলবো কজ বা কারণ, এবং রাম ওয়েন্ট হোমটাকে আমি কি বলবো, এফেক্ট বা ফল। তাহলে একটা কারণের একটা ফল। আর একটা কথা মাথায় রাখবে, এখানে দুটো বাক্য, যে বাক্যটা প্রথমে সম্পন্ন হয়, যে বাক্যের ভার্ব বা ক্রিয়াপদ প্রথমে সম্পন্ন হয়, অর্থাৎ হ্যাভিং রেড দ্য বুক, এই যে হ্যাভিং রেড এই অংশটা কি হয় না, এই অংশটাই হলো পার্টিসিপল ফ্রেজ নামে বাক্যের মধ্যে পরিচিত হয়। পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ নামে বাক্যের মধ্যে পরিচিত হয়। এই পুরোটা হ্যাভিং রেড দ্য বুক পুরো অংশটাই কিন্তু পার্টিসিপল ফ্রেজ নামে বাক্যের মধ্যে পরিচিত হয়, এবং প্রথম একটি কাজ হয় এবং তারপর দ্বিতীয় একটি কাজ সম্পন্ন হয়। এবং ওই দুটি বাক্যের মধ্যে যে কাজটি, ওই দুটি বাক্যের মধ্যে যে অংশটি, দুটি বাক্যের মধ্যে যে অংশটির ভার্ব বা ক্রিয়াপদ আগে সম্পন্ন হয় তাকে কি বলা হয়, তাকেই বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তাকেই বলা হয় পারফেক্ট পার্টিসিপল। ভালো করে বুঝে নাও, দুটি বাক্যের মধ্যে যে অংশের ভার্ব বা ক্রিয়াপদ আগে কমপ্লিটেড হয়, সম্পূর্ণ হয়, সেটাকে আমরা বলবো কি না, পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমি এই যে তোমাদেরকে ক্লাসে প্রমাণ করে দিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ভার্বের মতো দেখতে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, পাস্ট পার্টিসিপল ভার্বের মতো দেখতে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এবং পারফেক্ট পার্টিসিপলও দেখতে ভার্বের মতো, কিন্তু কাজ করে পার্টিসিপল কাজ করে কি না, অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের মতো দেখতে কাজ করে কিসের মতো, অ্যাডজেক্টিভের মতো, কিন্তু পাস্ট পার্টিসিপল ভার্বের মতো দেখতে কাজ করে অ্যাডজেক্টিভের মতো, কিন্তু পারফেক্ট পার্টিসিপল দেখতে ভার্বের মতো কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো। কিসের কাজ করে, অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো, তাই তো, অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো কাজ করে। তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পার্টিসিপলকে কেন ডবল পার্টস অফ স্পিচ বলা হয়। ভিডিওটি ভালো করে দেখো, তোমরা নিশ্চয়ই শিখতে পারবে পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল বা এই যে আমাদের পার্টিসিপলের তিনটা ভাগকে কেন ডবল পার্টস অফ স্পিচ বলা হয়। ভালো করে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এর সম্পূর্ণ বিস্তারিত অংশ। যাই হোক, আমি আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। তোমাদেরকে বলি, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু যে সমস্ত নতুন ছাত্রছাত্রী আসছো আমার চ্যানেলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে আমি অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই একটা লাইক করবে, এবং ভিডিওটি আমার কেমন লাগলো সেই বিষয়ে জানানোর জন্য অবশ্যই নিচে দেওয়া কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো। যাই হোক, তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ।